হ্যালো এভরিওয়ান। আমরা সেন্সরের পার্ট 1 এর লেকচারে দেখেছি বিভিন্ন ধরনের লাইট সেন্সরস, ম্যাগনেটিক এবং ইলেকট্রোম্যাগনেটিক সেন্সরস। আজকে সেন্সরের পার্ট 2 এর লেকচারে আমরা দেখব বিভিন্ন ধরনের টেম্পারেচার সেন্সরস, প্রক্সিমিটি সেন্সরস, অ্যাক্সেলেরোমিটার, জাইরোস্কোপ এবং আমাদের বহুল পরিচিত ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আচ্ছা, সো প্রথমেই আসি টেম্পারেচার সেন্সরস গুলোতে। টেম্পারেচার সেন্সর নাম শুনে আমরা বুঝতে পারতেছি যে হচ্ছে এই টেম্পারেচার সেন্সর গুলো কি করে, আমাদের এনভায়রনমেন্টের হিট বা টেম্পারেচার কতটুকু আছে সেটা মেজার করে দিতে হেল্প করে। এনভায়রনমেন্ট কি, যে কোনো ডিভাইসের থ্রুতে যদি আমাদের কাজটা করতে হয় সেটাও কি করা যায়, টেম্পারেচার সেন্সর গুলো দিয়ে করা সম্ভব। আচ্ছা, এখন টেম্পারেচার সেন্সরের মধ্যে সবার প্রথমে আমরা দেখব হচ্ছে রেজিস্ট্যান্স টেম্পারেচার সেন্সর। রেজিস্ট্যান্স টেম্পারেচার সেন্সর বা আরটিডি হচ্ছে কি করে, একটা ইলেকট্রিক ডিভাইস যেটা আম, আমাদের টেম্পারেচার সেন্স করে দেয় আশেপাশে। এখন আপনারা যদি গুগলে গিয়ে দেখেন তাহলে আরটিডি সেন্সরস গুলো দেখতে অনেকটা এমন ধরনের হয়ে থাকে যে এটা সামনের দিকে একটা গোল মাথার মতো অংশ থাকে এবং ওটার সাথে একটা ওয়্যার কানেক্টেড থাকে। আমরা বেসিক্যালি এই ওয়্যারটার রেজিস্ট্যান্স পরিমাপ করে মেজার করি যে একটা এনভায়রনমেন্ট বা যেখানে টেম্পারেচার আমরা মেজার করতে যাচ্ছি ওইটার টেম্পারেচার কত বেশি বা কত কম। ওয়্যারের রেজিস্ট্যান্স যদি বেশি হয় তাহলে আমাদের ওই এনভায়রনমেন্টের টেম্পারেচারটা বেশি, ওয়্যার রেজিস্ট্যান্স কম হলে ওই পার্টিকুলার এনভায়রনমেন্টের টেম্পারেচার কম। সো এখন এই আর্টলি সেন্সেস গুলো আমরা বেসিক্যালি কোথায় ইউজ করি, যে যখন আমাদের হাই অ্যাকুরেসি দরকার হয় টেম্পারেচার মেজারমেন্ট করার ক্ষেত্রে, আর যখন হচ্ছে আমাদের একটা গুড রেঞ্জ অফ, মানে বেশ অনেকটুকু হচ্ছে টেম্পারেচার, অনেক বেশি টেম্পারেচার বেড়ে গেছে, হাই রেঞ্জে টেম্পারেচার মেজার করার ক্ষেত্রে বা ওয়াইড রেঞ্জেস টেম্পারেচার মেজার করার ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে। আচ্ছা, আর আরটিডির পরে হচ্ছে আমরা যদি দেখতে চাই আরো ধরনের টেম্পারেচার সেন্সরস, তাহলে আমরা দেখতে পারবো সেকেন্ডে থার্মোকাপল। থার্মোকাপল হচ্ছে বেসিক্যালি এমন একটা সেন্সর যেটা দেখতে মোটামুটি ইন্টারনালি এমন ধরনের হয়ে থাকে। এটার মধ্যে এটা দুটো জাংশন থাকে, একটা হচ্ছে হট জাংশন, একটা হচ্ছে কোল্ড জাংশন। বেসিক্যালি এই জাংশন দুইটা ক্রিয়েট করা হয় দুইটা মেটাল প্লেটের থ্রুতে। আমরা যদি দেখতে পারি যে আমাদের উপরে হচ্ছে কি একটা মেটাল প্লেট আছে, নিচে একটা মেটাল প্লেট রয়েছে, যে এই পার্ট গুলোকে আমরা বলতে পারি মেটাল প্লেট, দিস ওয়ান, অ্যান্ড হচ্ছে গিয়ে এই উপরের এই পার্টটুকু, এগুলো হচ্ছে মেটাল প্লেটস। এই মেটাল প্লেটস গুলো হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়। উপরের প্লেটটা যদি কপার দিয়ে তৈরি হয়, নিচেরটা লেড দিয়ে তৈরি হবে। উপরেরটা যদি লেড দিয়ে তৈরি হয়, নিচের মেটালটা কি হবে, কপারের তৈরি হবে। মেটাল প্লেটটা কপারের তৈরি হয়ে থাকবে। এখন এই দুইটা প্লেটকে হচ্ছে একত্র করে একটা জাংশনের মতো ক্রিয়েট করা হয় সামনের দিকে, যেটার এই কিছু অংশ ফাঁকা থাকে। এই পার্টটা যেখানে ব্ল্যাক একটা হোল দেখতে পাচ্ছি আমরা, সেই জায়গাটা ইউজুয়ালি হচ্ছে একটু মানে একে অপর থেকে দূরে ফাঁকা অবস্থায় থেকে থাকে। যখনই শুধুমাত্র এটা কোনো হিট সেন্স করে তখনই হচ্ছে কি হয়, দুটো মেটাল প্লেটের যে মাথা বা ফাঁকা অংশটা জোড়া লেগে যায় এবং আমরা কিছু পরিমাণে ইলেকট্রিসিটি পাই। এখন যদি এটাকে আরেকটু ব্রেক ডাউন করি, তাহলে আবার যদি বলি, আমাদের একটা থার্মোকাপলে কি থাকে, দুইটা মেটাল প্লেটস থাকে উইথ ডিফারেন্ট কাইন্ড অফ মেটালস। কখনোই হচ্ছে দুটো মেটাল প্লেট একই ধরনের ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হবে না। এটা সামনের দিকে থাকে একটা হট জাংশন এবং পেছনের দিকে থাকে একটা কোল্ড জাংশন। এই হট জাংশন বলার কারণ কি, কারণ হচ্ছে এই হট জাংশন বেসিক্যালি আমাদের কোনো একটা হিট ও একসেপ্ট করে, বা হিট হচ্ছে কি মেজার করার জন্য এখানে হিট, মানে আমরা এখান থেকে হিটটা ও সেন্স করে বেসিক্যালি। সো হচ্ছে এই দুটো ম্যাটেরিয়ালকে সামনের দিকে নিয়ে আসা হয়, বা দুটো মেটাল প্লেটকে, তারপর এদের মাঝখানে একটা ফাঁকা অংশ রেখে দেওয়া হয়। যখনই ও হচ্ছে কোনো একটা হিট সেন্স করতে পারে, মেটাল দুটোর মাথা বা ফাঁকা অংশ একে অপরের সাথে জোড়া লেগে যায় এবং কি হয়, কিছু পরিমাণে ইলেকট্রিসিটি এটার মধ্য দিয়ে ফ্লো হয়। আর কোল্ড জাংশনটা কোনো হিট ও কনজিউম করে না, ও কি করে, এই ইলেকট্রিসিটিটাকে এই ভোল্ট মিটারে পাঠিয়ে দেয়। এই ভোল্ট মিটার, যেহেতু ইলেকট্রিসিটি পাস হচ্ছে, এখানে অবশ্যই কিছু পটেনশিয়াল ডিফারেন্স বা ভোল্টেজ ডিফারেন্স রয়েছে, রাইট? তো মিলি ভোল্ট মিটার বা ভোল্ট মিটার আমরা যেটাই বলি, সেইটা কি করে, এই ভোল্টেজ ডিফারেন্স বা পটেনশিয়াল ডিফারেন্সটা হচ্ছে মেজার করে। এবং এই পটেনশিয়াল
পটেনশিয়াল ডিফারেন্সটা কাকে পাঠায়? মাইক্রো প্রসেসর বা মাইক্রো কন্ট্রোলারকে পাঠায়, যার থ্রুতে মাইক্রো প্রসেসর বা মাইক্রো কন্ট্রোলার ক্যালকুলেট করে যে যেহেতু আমরা এই সার্টেন অ্যামাউন্ট অফ পটেনশিয়াল ডিফারেন্স পেয়েছি, তাহলে আমার আর এনভায়রনমেন্টে টেম্পারেচার কত, বা যে জিনিসটার হিট মেজার করতে দেওয়া হয়েছে আমাকে সেটা টেম্পারেচার কত, সেটা মাইক্রো প্রসেসর বা মাইক্রো কন্ট্রোলার মেজার করে দেয়। এটা হলো আমাদের থার্মোকাপলের স্ট্রাকচারাল ব্যাখ্যা দিলাম, এবং এটা কিভাবে কাজ করে সেটাও বললাম। পরবর্তীতে আসি আমাদের থার্মিস্টর। থার্মিস্টর কি করে? থার্মিস্টর হচ্ছে আমাদের, আমি যখন সেন্সরস আর ট্রান্সডিউসার্স কি এবং এটার একটা এক্সাম্পল সহ বর্ণনা করেছিলাম, তখন থার্মিস্টর নামে একটা কম্পোনেন্টের কথা উল্লেখ করেছিলাম। থার্মিস্টর বেসিক্যালি একটা রেজিস্টার লাইক দেখতে, যেটা ব্ল্যাক রঙের হয়ে থাকে এবং গোলাকৃতির। সেটা কি করে? বেসিক্যালি রেজিস্ট্যান্সের থ্রুতে আমাদের টেম্পারেচার মেপে দিতে হেল্প করে। এখন থার্মিস্টর আবার দুইটা ক্লাসিফিকেশন হয়ে থাকে, একটা হচ্ছে এনটিসি থার্মিস্টর, একটা হচ্ছে পিটিসি থার্মিস্টর। নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট থার্মিস্টর আর পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট থার্মিস্টর। নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট থার্মিস্টরটা কিভাবে কাজ করে? এটা হচ্ছে বেসিকলি আপনি যখন এটার ওয়ার্কিং মেকানিজমটা হচ্ছে, আমরা একটা গ্রাফ দিয়ে যদি বোঝাতে চাই তাহলে ইট উইল বি বেটার। আমরা একটা গ্রাফ রাখলাম, যেটার হচ্ছে ওয়াই অ্যাক্সিসে আমি টেম্পারেচার দিলাম, আর এক্স অ্যাক্সিসে রাখলাম হচ্ছে গিয়ে, সরি, ওয়াই অ্যাক্সিসে দিলাম হচ্ছে রেজিস্ট্যান্স, আর এক্স অ্যাক্সিসে দিলাম হচ্ছে টেম্পারেচার। আমার সময় যত বাড়তে থাকবে, সরি, টেম্পারেচার যত বাড়তে থাকবে তত হচ্ছে আমার কি, আমার রেজিস্ট্যান্সটা কমতে থাকবে। ইট সামথিং লুকস লাইক দিস। মানে কি, আমার সময়ের সাথে সাথে যখন হচ্ছে আমার টেম্পারেচারটা বাড়তেছে, তখন কি হচ্ছে, আমাদের রেজিস্ট্যান্সের ভ্যালুটা তত কমে আসতেছে, রাইট? সো হচ্ছে এনটিসির ওয়ার্কিং প্রিন্সিপাল কি, এনটিসি টাইপের থার্মিস্টর গুলা এনভায়রনমেন্টের হিট সেন্স করবে, যখন দেখবে টেম্পারেচার অনেক বেশি তখন একটা স্মল অ্যামাউন্ট অফ রেজিস্ট্যান্স দেখাবে, আর যদি দেখে এনভায়রনমেন্টের টেম্পারেচার কম তাহলে একটা লার্জ অ্যামাউন্ট অফ রেজিস্ট্যান্স আমাদেরকে দেখাবে। এখন আসি পিটিসি থার্মিস্টরে। পিটিসি থার্মিস্টরটা একদম অপোজিট। পিটিসি থার্মিস্টর কি করে, আমার টেম্পারেচার যদি হচ্ছে গিয়ে বেশি থাকে এনভায়রনমেন্টে, আর তখন রেজিস্ট্যান্স কি হবে, রেজিস্ট্যান্স হচ্ছে সমানুপাতিক হারে বাড়তে থাকবে, আর টেম্পারেচার কম থাকলে রেজিস্ট্যান্স সমানুপাতিক হারে কমতে থাকবে। পিটিসি এর ক্ষেত্রে আহ, আমাদের টেম্পারেচারটা হচ্ছে কি রেজিস্ট্যান্সের সমানুপাতিক বা প্রপোর্শনাল টু, টেম্পারেচার ইজ প্রপোর্শনাল টু আমাদের রেজিস্ট্যান্স। আর এনটিসি এর ক্ষেত্রে আমাদের টেম্পারেচারটা কি, ব্যস্তানুপাতিক বা অ্যান্টি প্রপোর্শনাল টু আমাদের রেজিস্ট্যান্স। ঠিক আছে, সো এই জিনিসটা একটু মনে রাখতে হবে। আচ্ছা, পরবর্তীতে এখানে কিছু থার্মিস্টরের ইউজেস দেওয়া আছে, যে কোথায় কোথায় থার্মিস্টর ইউজ করা হয়। ওকে, এখন আসি প্রক্সিমিটি সেন্সরসে। প্রক্সিমিটি সেন্সরস বেসিক্যালি কি করে, আমাদের কোনো একটা অবজেক্ট, মেটাল অবজেক্ট আমাদের কতটুকু ডিস্টেন্সে অবস্থান করছে, বা কোনো মেটাল অবজেক্ট সামনে আছে নাকি, নট নেসেসারি মেটাল, ইট ক্যান বি এনি কাইন্ড অফ অবজেক্ট, বাট স্পেশালি মেটাল অবজেক্টসের উপর বেশি কাজ করে এগুলা, কিন্তু যে কোনো ধরনের অবজেক্টই হতে পারে। তো প্রক্সিমিটি সেন্সরস বেসিক্যালি কি করে, যে কোনো ধরনের অবজেক্ট ডিটেকশনে হেল্প করে থাকে, যে অবজেক্ট আমার কতটুকু ডিস্টেন্সে আছে বা কতটুকু দূরত্বে অবস্থান করছে, সেটা আমাদের প্রক্সিমিটি সেন্সরস আইডেন্টিফাই করতে হেল্প করে থাকে। প্রক্সিমিটি সেন্সরস আবার দু ধরনের, একটা হচ্ছে গিয়ে ইন্ডাকটিভ প্রক্সিমিটি সেন্সর, আর একটা হচ্ছে ক্যাপাসিটিভ প্রক্সিমিটি সেন্সর। এখন দুইটার কাজ আমরা দেখি। ডায়াগ্রামটা দেখলে আমরা বুঝতে পারবো ভালো করে, যে ইন্ডাকটিভ প্রক্সিমিটি সেন্সরটা ইন্টারনালি এভাবে কাজ করে। ইন্ডাকটিভ প্রক্সিমিটি সেন্সরস এর ভিতরে একটা হচ্ছে কয়েল থাকে, যেটা হচ্ছে সবসময় ঘূর্ণায়মান অবস্থায় থাকে, এবং এটা কি করে, একটা হাই ফ্রিকোয়েন্সি ম্যাগনেটিক ফিল্ডের ক্রিয়েট করে। হুম, আর এটার মধ্যে একটা ইন্টারনাল সার্কিটও অবস্থান করে, সবসময় কয়েলটা ঘূর্ণায়মান অবস্থায় থাকার কারণে একটা হাই ফ্রিকোয়েন্সি ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়, এবং কিছু স্মল অ্যামাউন্ট অফ কারেন্ট এই ইন্টারনাল সার্কিটে সবসময় ফ্লো হতে থাকে। যখনই কোনো মেটাল টার্গেট বা কোনো একটা অবজেক্ট আমাদের এই ইন্ডাকটিভ প্রক্সিমিটি সেন্সরের দিকে আসে, তখন কি হয়, এই যে সেন্সিং মানে কয়েলটা সবসময় ঘুরতেছিল, সেটার আহ, সেটার জন্য যে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হচ্ছিল সেটা একটু বাধাপ্রাপ্ত হয়, এবং
যখন টার্গেট মেটালটা বা হচ্ছে টার্গেট অবজেক্টটা খুব কাছাকাছি চলে আসে আমাদের প্রক্সিমিটি সেন্সরের, তখন এই কয়েলটা ঘোরা বন্ধ হয়ে যায়। এবং এই মেটাল অবজেক্টটা খুব কাছে চলে আসলে আমাদের এই ইন্টারনাল সার্কিটের ভিতর দিয়ে কারেন্ট যতটুকু প্রিভিয়াসলি ফ্লো করছিল তার থেকে কারেন্ট ফ্লোটা কিছুটা বেড়ে যেয়ে থাকে। যখনই এই কারেন্টের চেঞ্জটা আসে এবং আমাদের সেন্সিং কয়েলটা ঘোরা বন্ধ হয়ে যায়, তখনই হচ্ছে মাইক্রো প্রসেসর বা মাইক্রো কন্ট্রোলার সিগন্যাল পায় এবং কি করে ও ধরেন একটা ডিটেকশন, ওর যে কাজ করা দরকার সেটা করলো ও। যেমন ধরেন মেটাল অবজেক্ট বা কোনো একটা অবজেক্ট সামনে আসলে প্রক্সিমিটি সেন্সরে আমি বললাম যে একটা বাজার বাজাতে বা হচ্ছে একটা এলইডি লাইট জ্বালাতে, তখন হচ্ছে কি করবে, মাইক্রোপ্রসেসর বা মাইক্রো কন্ট্রোলার সেই পার্টিকুলার কাজটা করতে হেল্প করবে। ঠিক আছে, সো দ্যাট ইজ ইট। ইন্ডাকটিভ প্রক্সিমিটি সেন্সর কিভাবে কাজ করে আমরা দেখলাম। এখন আসি ক্যাপাসিটিভ প্রক্সিমিটি সেন্সরে। যে আমাদের ক্যাপাসিটিভ প্রক্সিমিটি সেন্সরস কে আমরা হচ্ছে একটা ক্যাপাসিটরের সাথে তুলনা করতে পারি লিটারেলি। আমাদের ক্যাপাসিটিভ প্রক্সিমিটি সেন্সরের যে সামনের অংশ, যে পার্টটা দিয়ে ও হচ্ছে সেন্স করে, সেটাকে আমরা ক্যাপাসিটরের একটা প্লেটের মতো ভাবতে পারি। এবং আমাদের টার্গেট অবজেক্ট বা টার্গেট মেটালকে হচ্ছে আমরা ক্যাপাসিটরের আরেকটা প্লেটের সাথে তুলনা করতে পারি। এখন ক্যাপাসিটিভ প্রক্সিমিটি সেন্সরস এর ভিতরে হচ্ছে একটা ট্রিগার সার্কিট থাকে, একটা অসিলিয়েটর থাকে। অসিলিয়েটর সব সময় হচ্ছে গিয়ে অসিলিয়েশন করতে থাকে, যার কারণে আমার ফ্রন্টের যে মেটাল প্লেটটা এখানে, সেটাতে কি হয়ে থাকে, চার্জ জমা হয়ে থাকে। এবং আমাদের যখন কোনো টার্গেট বা মেটাল অবজেক্ট আমরা ক্যাপাসিটিভ প্রক্সিমিটি সেন্সরস এর কাছাকাছি নিয়ে আসি, তখন হচ্ছে আহ ওদের মধ্যে ডিস্টেন্স যত কমতে থাকে তত হচ্ছে চার্জের ডেন্সিটি বাড়তে থাকে এবং ভিতরে যে অসিলিয়েটর সেটার অসিলিয়েশনও বাড়তে থাকে। এবং যার কারণে কি হয়, একটা থ্রেশহোল্ড লেভেল যখন ক্রস করে অসিলিয়েটরটা, ধর মাইক্রোপ্রসেসর বা মাইক্রোকন্ট্রোলার একটা থ্রেশহোল্ড সেট করে দিল, এই থ্রেশহোল্ড লেভেল ক্রস করলে কি হবে, মাইক্রোপ্রসেসর বা মাইক্রোকন্ট্রোলার সিগন্যাল পাবে। এবং আমরা বা আমাদের মাইক্রোকন্ট্রোলার মাইক্রোপ্রসেসর কি করতে পারবে, যে কাজটা ওর এটার উপর বেস করে করা উচিত সেটা করবে, যেটা সে করবে। আচ্ছা, তো এটা গেল হচ্ছে ক্যাপাসিটিভ প্রক্সিমিটি সেন্সরের কাহিনী। তো ইন্ডাকটিভ প্রক্সিমিটি সেন্সর হচ্ছে ইলেকট্রিসিটির উপর বেস করে কাজ করে, ক্যাপাসিটিভ প্রক্সিমিটি সেন্সর হচ্ছে ক্যাপাসিটেন্সের উপর বেস করে কাজ করে। এই দুইটা জিনিস মনে রাখতে হবে। অ্যান্ড লেটার অন কি দেখতে পাচ্ছি, যে প্রক্সিমিটি সেন্সর এর আরেকটা ফেমাস ইউজ হচ্ছে কি আমাদের ফোনে আমরা দেখতে পাই। আমরা যখন আমাদের কোনো ফোন আসে এবং আমরা কল রিসিভ করে কানে নেই, তখন দেখবেন অটোমেটিক্যালি হচ্ছে গিয়ে আমাদের ফোনের যে স্ক্রিনটা সেটা বন্ধ হয়ে গিয়েছে। এটা কেন হয়? কারণ এটা আমাদের ফোনের ভিতরে হচ্ছে একটা প্রক্সিমিটি সেন্সর রয়েছে। যখনই আপনি ফোনটাকে নিয়ে আসেন কানের কাছে, দিস ইয়ার ইজ অ্যান অবজেক্ট। সো কি হয়, এই অবজেক্টটা যখন ডিটেক্ট করতে পারে যে না, এটা হচ্ছে কোনো অবজেক্টের কাছে চলে এসেছে, তখন কি হয়, অটোমেটিকলি ওর ব্যাকলাইটটা অফ করে দেয়। যে এলসিডি ব্যাকলাইট থাকে আমাদের ফোনে, সেটা হচ্ছে বন্ধ করে দেয়। এটা হচ্ছে খুবই ফেমাস একটা ইউজ অফ প্রক্সিমিটি সেন্সর। আচ্ছা, এর পরবর্তীতে আমরা দেখি মাইক্রোওয়েভ মোশন ডিটেক্টর সেন্সর। মাইক্রোওয়েভ মোশন ডিটেক্টর সেন্সর কিভাবে কাজ করে, বেসিক্যালি ও আমাদের কন্টিনিউয়াসলি একটা মাইক্রোওয়েভ মোশন ডিটেকশন সেন্সর হচ্ছে মাইক্রোওয়েভ সিগন্যাল চারপাশে থ্রো করতে থাকে কন্টিনিউয়াসলি একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে। এখন আহ, ধরেন কোন একটা রুম যেখানে কোনো মানুষ এন্টার করছে না, সবকিছু স্ট্যাটিক, কিছু ফার্নিচার রয়েছে, দের ইজ নাথিং এলস অ্যারাউন্ড। তখন কি হয়, আমরা যদি এখানে একটা মাইক্রোওয়েভ মোশন ডিটেক্টর সেন্সর বসাই, তখন হচ্ছে মাইক্রোওয়েভ মোশন ডিটেক্টর সেন্সরটা হচ্ছে কি কন্টিনিউয়াসলি কিছু মাইক্রোওয়েভ সিগন্যাল থ্রো করতে থাকবে পুরা রুমে। এবং মাইক্রোওয়েভ সিগন্যালটা যতক্ষণ পর্যন্ত হচ্ছে গিয়ে রুমের প্রত্যেকটা অবজেক্টের গায়ে লেগে বাউন্স ব্যাক করে আসবে, এই ট্রাভেলিং টাইমটা হচ্ছে গিয়ে ও রিসিভ করে এটা একটা প্যাটার্ন ক্রিয়েট করে, যে আমার একটা রুমে যখন সবকিছু স্ট্যাটিক, তখন আমার রুমটা কেমন হওয়া উচিত, কি প্যাটার্নে থাকবে, মাইক্রোওয়েভ সিগন্যালটা কখন যাবে কখন আসবে, এটার একটা কনস্ট্যান্ট টাইম ইন্টারভেল থাকে। কিন্তু যখন হচ্ছে গিয়ে আমাদের এই স্ট্যাটিক রুমটাতে কোনো একটা মানুষ প্রবেশ করলো বা কোনো একটা অবজেক্ট নিয়ে আসা হলো, নতুন বা ডিফারেন্ট কোনো কিছু, তখন কি হবে, মাইক্রোওয়েভ সিগন্যালটা ওই অবজেক্টটার গায়ে বাউন্স ব্যাক করে আবার কোথায় আসবে, মাইক্রোওয়েভ মোশন ডিটেক্টর সেন্সরের মধ্যে চলে আসবে।
তো কি হলো, টাইম ইন্টারভ্যাল আগে যতটুকু লাগতেছিল ওই পার্টিকুলার সিগন্যালটা তার থেকে কম লাগতে পারে বা বেশি লাগতে পারে, রাইট? তো এই যে কনস্ট্যান্ট টাইম ইন্টারভ্যালের মধ্যে যে একটা চেঞ্জ, এইটাকেই হচ্ছে গিয়ে মেজার করে মাইক্রোওয়েভ মোশন ডিটেক্টর সেন্সর। বেসিক্যালি কনস্ট্যান্টলি মাইক্রোওয়েভ মোশন ডিটেক্টর সেন্সর হচ্ছে মাইক্রোওয়েভ সিগন্যাল থ্রো করতে থাকবে আশেপাশে, এবং কত দূর হচ্ছে এই মাইক্রোওয়েভ সিগন্যালটা গেল, কত সময় বাউন্স ব্যাক করে আবার নিজের কাছে ফিরে আসলো, এটারও একটা ট্র্যাক রাখবে এবং একটা প্যাটার্ন ক্রিয়েট করবে। যখনই কোনো নতুন বস্তু বা অবজেক্ট আমাদের রুমে আমরা নিয়ে আসবো, তখন সাথে সাথে একটা টাইম ইন্টারভ্যালের চেঞ্জ পাবে ও মাইক্রোওয়েভ সিগন্যাল ফিরে আসার। অলসো ওর প্যাটার্নও কিছুটা চেঞ্জ হবে। সো তখন সেই ইনফরমেশনটা মাইক্রোপ্রসেসর মাইক্রোকন্ট্রোলারকে দেওয়া হয়, এবং সেটার উপর বেস করে মাইক্রোকন্ট্রোলার কি করলো, একটা বাজার বাজালো বা একটা অ্যালার্ম দিল যে হ্যাঁ রুমের মধ্যে কেউ প্রবেশ করেছে। এভাবে বেসিক্যালি মাইক্রোওয়েভ মোশন ডিটেক্টরটা কাজ করে থাকে। লেজার সেন্সরের ওয়ার্কিং মেকানিজম আমরা দেখেছি। এখন আসি স্মোক সেন্সরস। স্মোক সেন্সরস দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে আয়োনাইজেশন স্মোক অ্যালার্মস অর স্মোক সেন্সরস, ফটো ইলেকট্রিক স্মোক অ্যালার্মস অর সেন্সরস। আয়োনাইজেশন স্মোক অ্যালার্মস যেটা, সেটা হচ্ছে কিসের ক্ষেত্রে রেসপন্সিভ বেশি আমরা দেখতে পাচ্ছি, ফ্লেমিং ফায়ার্স এর ক্ষেত্রে এটা বেশি রেসপন্সিভ। মানে যেখানে আগুনের পরিমাণ অনেক বেশি হয়ে যায়, ধোঁয়া আমরা জানি যেখানে আগুন লাগে ধোঁয়া এবং আগুন দুটোই থাকে, রাইট? কিন্তু যেটা আগুনের পরিমাণ বেশি দেখে আগুন চোখে দেখা যায় অনেক বেশি, ফ্লেমিং যেটা, সেটা হচ্ছে কি আহ সেক্ষেত্রে আয়নাইজেশন স্মোক অ্যালার্ম বেশি রেসপন্সিভ। আর এর অপোজিটে ফটো ইলেকট্রিক স্মোক অ্যালার্ম রেসপন্সিভ কিসে, স্মোল্ডারিং ফায়ার, যেসব ফায়ার ইনসিডেন্টসে ধোঁয়ার পরিমাণ অনেক বেশি হয়ে যায় সেগুলোতে রেসপন্সিভ বেশি কি ফটো ইলেকট্রিক স্মোক অ্যালার্মস। আয়নাইজেশন স্মোক অ্যালার্ম কিভাবে কাজ করে সেটা একটু দেখি। আয়নাইজেশন স্মোক অ্যালার্মস গুলোর ভিতরে কিছু রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল থাকে, ইলেকট্রিক্যালি চার্জ দুটো প্লেটের মাঝখানে কিছু রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল থাকে, আহ যেটা কি করে, যখনই কোনো জায়গায় আগুন লাগে এবং আগুনটা ওই সেন্সরস এর চেম্বারের মধ্যে প্রবেশ করে, তখনই কি হয়, এই রেডিওঅ্যাক্টিভ ম্যাটেরিয়াল গুলো অ্যাক্টিভেটেড হয় এবং মাইক্রোপ্রসেসর বা মাইক্রোকন্ট্রোলারকে একটা সিগন্যাল পাঠায়। এই রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল গুলোর একটা এক্সাম্পল দেওয়া হয়েছে এখানে, অ্যামেরিশিয়াম বা আমেরিকিয়াম 241। এছাড়াও আরো বিভিন্ন ধরনের রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল এখানে ইউজ করা হতে পারে। আচ্ছা, ফটো ইলেকট্রিক স্মোক অ্যালার্মস কিভাবে কাজ করে এটা দেখি। ফটো ইলেকট্রিক স্মোক অ্যালার্মস এর মধ্যে একটা লাইট সোর্স সেন্সিং চেম্বার থাকে, যেখানে হচ্ছে সবসময় একটা আলো মানে আলোর মতো জ্বলে থাকে, একটা এলইডি ধরেন জ্বলে থাকলো ভিতরে। এখন যখনই একটা পরিবেশে অনেক বেশি আগুন লাগলো, অনেক কালো ধোঁয়ার সৃষ্টি হলো, তখন লাইট সোর্স সেন্সিং চেম্বারের মধ্যে যখন ওই ধোঁয়াগুলো প্রবেশ করে এবং এলইডি লাইটটাকে ডিসরাপ্টেড করে, তখন কি হয়, বুঝতে পারে যে হ্যাঁ এখানে স্মোকের উৎপত্তি হয়েছে। তো মাইক্রোপ্রসেসরকে ও এই সিগন্যালটা পাঠিয়ে দেয়। আচ্ছা, এখন ফটো ইলেকট্রিক অ্যালার্ম স্মোক অ্যালার্মস বা আয়নাইজেশন স্মোক অ্যালার্মস আমরা কোনটা কোথায় ইউজ করব এমন কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু কোনটা কিসের ক্ষেত্রে রেসপন্সিভ বেশি সেটার একটা জাস্ট ক্লাসিফিকেশন আছে। কেননা আগুন যখন লাগে সেখানে ধোঁয়াও থাকে, মানে ধোঁয়া থাকে এবং ফায়ার দুইটাই থেকে থাকে। বাট আমাদের এই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখতে হবে এবং মনে রাখতে হবে যে কোনটা কোন স্মোক অ্যালার্মস বা স্মোক সেন্সর কোথায় বেশি রেসপন্সিভ। ঠিক আছে, এখন আসি আমরা গ্যাস সেন্সরসে। গ্যাস সেন্সরের ওয়ার্কিং মেকানিজম কি, যখনই গ্যাস সেন্সরের মধ্যে হচ্ছে আমাদের একটা কেমি রেজিস্টার থাকে। কেমি রেজিস্টার কি ক্যারি করে, টিন অক্সাইড ও ক্যারি করে, এবং এই কেমি রেজিস্টার হচ্ছে একটা এন টাইপ সেমিকন্ডাক্টর। এখন এই টিন অক্সাইডের মধ্যে যেহেতু এটা এন টাইপ সেমিকন্ডাক্টর, অবশ্যই হচ্ছে এটার কিছুটা হলেও ইলেকট্রিসিটি বহন করার ক্ষমতা আছে। এখন আমরা যদি একটা গ্যাস সেন্সরকে এমন একটা পরিবেশে নিয়ে যাই যেখানে অনেক বেশি অক্সিজেন, তখন সেক্ষেত্রে কি করবে, আম, এই টিন অক্সাইডের ভিতরে যে অক্সিজেন রয়েছে সেটা বাহিরের অক্সিজেনের সাথে বন্ড করবে এবং কিছু পরিমাণ ফ্রি ইলেকট্রন এখানে আমরা দেখতে পাবো। ফ্রি ইলেকট্রন দেখতে পেলে কি হবে, আমাদের যেহেতু ফ্রি ইলেকট্রন আমরা জানি কারেন্ট হচ্ছে ক্যারি করতে হেল্প করে, তখন কি করবে, এই ফ্রি ইলেকট্রন গুলোর কারণে কিছু পরিমাণে ইলেকট্রিসিটি জেনারেট হবে, এবং ইলেকট্রিসিটি জেনারেট হওয়ার যে কত কত পরিমাণ ইলেকট্রিসিটি জেনারেট হলো সেই ইনফরমেশনটা মাইক্রোপ্রসেসর বা মাইক্রোকন্ট্রোলারকে পাঠিয়ে দেওয়া হয়। সেটার উপর বেস করে সেটা মাইক্রোপ্রসেসর বা মাইক্রোকন্ট্রোলার কাজ করে থাকে। সো গ্যাস সেন্সরের ওয়ার্কিং মেকানিজম আমরা জানলাম যে একটা কেমি রেজিস্টার থাকে, এটার মধ্যে টিন ডাইঅক্সাইড থাকে বা টিন অক্সাইড থাকে,
আমরা যদি একটা মানে অক্সিজেন যে পরিবেশে আছে বেশি বা হেলদি এয়ার যেখানে, সেখানে যদি আমরা একটা গ্যাস সেন্সর রাখি, তাহলে অক্সিজেনের সাথে আমাদের এই টিন অক্সাইডের যে অ্যাটমস গুলো ওগুলো বন্ড করবে বেশি, এবং কিছু পরিমাণ ফ্রি ইলেকট্রন আমরা দেখতে পাবো, যার কারণে কিছু পরিমাণ ইলেকট্রিসিটি উৎপন্ন হবে, এবং এই কি পরিমাণ ইলেকট্রিসিটি উৎপন্ন হলো, কতটুকু হলো, এটা ইনফরমেশন মাইক্রোপ্রসেসর বা মাইক্রোকন্ট্রোলারকে পাঠিয়ে দেওয়া হবে। এখন ধরেন কিছু একটা এমন একটা জায়গায় আমরা গ্যাস সেন্সরকে রাখলাম যেখানে হচ্ছে কম্বাস্টিবল গ্যাসেস আছে বা হচ্ছে ক্ষতিকারক গ্যাসেস বেশি, অক্সিজেনের পরিমাণ কম, এয়ারটা ক্লিন না বা ডার্টি এয়ার। তখন কি হবে? তখন হচ্ছে গিয়ে আমার এই অক্সিজেনের সাথে বন্ডটা কম হবে, ফ্রি ইলেকট্রন কম উৎপন্ন হবে, এবং ইলেকট্রিসিটি ফ্লোটাও তুলনামূলক কম হয়ে থাকবে। এই ইনফরমেশনটা কাকে যাবে? মাইক্রোকন্ট্রোলার বা মাইক্রোপ্রসেসর, এবং সেটা অ্যানালাইজ করে কতটুকু পরিমাণে ইলেকট্রিসিটি উৎপন্ন হলো, কি পরিমাণে ফ্রি ইলেকট্রন আছে, এটার উপর ডিপেন্ড করে মাইক্রো প্রসেসর বা মাইক্রো কন্ট্রোলার মানে ডিফাইন করবে যে এয়ারটা কতটুকু ভালো বা কতটুকু খারাপ। আচ্ছা, এরপরে আসি হিউমিডিটি সেন্সর DHT-22। আমরা DHT-11 হচ্ছে ল্যাবে ইউজ করেছি। সো আমরা DHT-22টা সম্পর্কে একটু দেখি। এটাকে যদি ব্রেকডাউন করা হয় তাহলে এটা দেখতে এরকম হবে। এটার মধ্যে দুটো পার্ট আছে, একটা হচ্ছে গিয়ে টেম্পারেচার সেন্স করার জন্য, আর এই পোর্শনটা, দিস ওয়ান হচ্ছে গিয়ে হিউমিডিটি সেন্স করার জন্য। টেম্পারেচার সেন্স করার জন্য আমরা যেটা দেখতে পারতেছি, এটা একটা থার্মিস্টর। থার্মিস্টর দেখতে যে এই ধরনের, আমি এতক্ষণ বলছিলাম যে একটা রেজিস্টারের মতো হয়, একটা কালো অংশ থাকে, রাইট? সো এটা হচ্ছে একটা থার্মিস্টর দেখতে। থার্মিস্টর, এনটিসি থার্মিস্টরের প্রিন্সিপালে হচ্ছে আমাদের হিউমিডিটি সেন্সর কাজ করে। আমরা জানি এনটিসি কি করতো, টেম্পারেচার বেড়ে গেলে ওর রেজিস্ট্যান্স কম শো করে, আর টেম্পারেচার কমে গেলে রেজিস্ট্যান্স বেশি শো করে, রাইট? সো আমাদের একটা হিউমিডিটি সেন্সরের মধ্যে কি থাকে? এনটিসি থার্মিস্টর থাকে, এবং এটা কিভাবে কাজ করে? জাস্ট লাইক এনটিসি। আর হিউমিডিটি সেন্সিং কম্পোনেন্টটা, হিউমিডিটি সেন্স দেখতে এরকম হয় এটাকে ব্রেকডাউন করলে। দুই পাশে দুটো ইলেকট্রোড থাকে, এবং এটার মাঝখানে একটা ময়েশ্চার হোল্ডিং সাবস্ট্রেট থাকে। এই ময়েশ্চার হোল্ডিং সাবস্ট্রেটটাই বেসিক্যালি আমাদের বাতাসে কতটুকু পরিমাণে আর্দ্রতা বা হিউমিডিটি আছে সেটাকে হচ্ছে কনজিউম করে নেয়, সেটাকে অ্যানালাইজ করার জন্য আমার মাইক্রোপ্রসেসর বা মাইক্রোকন্ট্রোলারকে পাঠায়। এখন আসি আমরা এক্সেলেরোমিটারে। এক্সেলেরোমিটার কি করে? আমাদের তিনটা জিনিস করে থাকে। এক্সেলেরোমিটার দিয়ে আমরা কি মেজার করতে পারি? একটা অবজেক্ট, মুভিং অবজেক্ট কতটুকু ফাস্ট যাচ্ছে, কোন ডিরেকশনে যাচ্ছে। অলসো another one is আর্থের রেসপেক্টে, উইথ রেসপেক্ট টু আর্থ ও কতটুকু অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, সেটাও হচ্ছে এক্সেলেরোমিটার দিয়ে মেজার করা যায়। এক্সেলেরোমিটারের ওয়ার্কিং মেকানিজম ডিফারেন্ট ডিফারেন্ট হয়ে থাকে, অ্যাজ বিভিন্ন ধরনের এক্সেলেরোমিটার আমরা পেয়ে থাকি ইন মার্কেট, এবং এদের ওয়ার্কিং পার্টস গুলাও ডিফারেন্ট হয়। বাট দুইটা মোস্ট ফেমাস হচ্ছে পাইজো ইলেকট্রিক এফেক্ট আর হচ্ছে ক্যাপাসিটেন্স এফেক্ট অর ক্যাপাসিটেন্স সেন্সর ইউজ করে। এখন ইন দ্য মডার্ন ডেজ ক্যাপাসিটেন্সের যে এফেক্টটা আছে বা ক্যাপাসিটেন্স সেন্সর ইউজ করে হচ্ছে এক্সেলেরোমিটারকে কাজ করানো হয়, কারণ এই ক্ষেত্রে আমরা হায়ার অ্যাকুরেসি পাই ইন কেস অফ অ্যাঙ্গেল মাপার ক্ষেত্রে, কতটুকু ফাস্ট যাচ্ছে, কোন ডিরেকশনে যাচ্ছে, এটা ভালো মতো মোস্ট অ্যাকুরেটলি ও মেজার করে দিতে পারে। এখন আমরা ফার্স্টে দেখি, যদি পাইজো ইলেকট্রিক অ্যাক্সেলেরোমিটার সেন্সর গুলোর কথা চিন্তা করি, পাইজো ইলেকট্রিক ম্যাটেরিয়ালস গুলো আমরা জেনে এসেছি যে এনভায়রনমেন্টের সাথে 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 চেঞ্জের সাথে সাথে ও রিয়্যাক্ট করে। এটার আরেকটা ফিচার হচ্ছে এই যে চেঞ্জ হলো, কতটুকু চেঞ্জ হলো, কি পরিমাণ চেঞ্জ হলো, এটাকে ও ভোল্টেজে কনভার্ট করে মাইক্রো কন্ট্রোলার বা মাইক্রো প্রসেসরকে পাঠায়। যে কোনো ওর চেঞ্জ, ও এই চেঞ্জটাকে ভোল্টেজ আকারে, ভোল্টেজ সিগন্যাল আকারে হচ্ছে মাইক্রো কন্ট্রোলার মাইক্রো প্রসেসরকে পাঠায়। দিস ইজ আনাদার থিং টু নো অ্যাবাউট পাইজোইলেকট্রিক এফেক্ট। এখন পাইজোইলেকট্রিক এফেক্ট যে সকল অ্যাক্সেলেরোমিটারে ইউজ করা হয়, সে সকল অ্যাক্সেলেরোমিটার গুলার যে সাবস্ট্রাকচার বা ইন্টারনাল স্ট্রাকচার হচ্ছে ক্রিস্টাল স্ট্রাকচার ইউজ করে বানানো হয়। যখনই হচ্ছে আমরা কোনো একটা অবজেক্ট মুভ করতে থাকে বা হচ্ছে ধর খুব বেশ একটা গতিবেগে হচ্ছে ও সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তখন এই অ্যাক্সেলেরোমিটার সেন্সরের মধ্যে কিছুটা স্ট্রেসের উৎপত্তি হয়, এবং এক্সেলেরোমিটারটা হচ্ছে স্কুইজ হয়। যেমন আমরা যদি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখি, যে আমাদের যখন একটা গাড়ি যায়, ধরেন হচ্ছে গাড়ির কোনো একটা কম্পোনেন্ট পার্ট, এটার ভিতরে হচ্ছে একটা এরকম ক্রিস্টাল লাইক একটা তারের মতো প্যাঁচানো প্যাঁচানো থাকে, রাইট? যখন আমার একটা গাড়ি মুভ করে তখন এটা একটা জার্ক মোশনে চলে আসে। মানে এই প্যাঁচানো প্যাঁচানো তারটা কি
উপরে নিচে হচ্ছে উঠানামা করতে থাকে, রাইট? সংকুচিত বা প্রসারিত হতে থাকে। হুম। এই সংকোচন বা প্রসারণের উপর ডিপেন্ড করে কি করে, আমি এটা এক্সাম্পলের জন্য বলছি আর কি, স্কুইজ হতে থাকে বা সংকুচিত প্রসারিত হতে থাকে। এবং আহ, এই যে সংকোচন প্রসারণটা হচ্ছে কোনো ধরনের পাইজোইলেকট্রিক ম্যাটেরিয়াল দিয়ে যদি আমরা অ্যাক্সেলেরোমিটার ক্রিয়েট করি, এই সংকোচন প্রসারণ বা হচ্ছে এই ক্রিস্টালাইট স্ট্রাকচারটার উপর যতটুকু ফোর্স পড়ছে, এই ফোর্সটার কারণে কি পরিমাণ চেঞ্জ আসছে আমার ম্যাটেরিয়ালস এর মধ্যে বা কি পরিমাণ মুভমেন্ট হচ্ছে, এই টোটাল জিনিসটাকেও কি করে একটা ভোল্টেজ আকারে কনভার্ট করে কাকে পাঠায়, মাইক্রোপ্রসেসর বা মাইক্রো কন্ট্রোলারকে ও পাঠিয়ে দিয়ে থাকে। ঠিক আছে? সো আমি কি বললাম, পাইজোইলেকট্রিক এফেক্ট ইউজ করে যে ধরনের মানে অ্যাক্সেলেরোমিটার গুলো বানানো হয়, সেগুলা কি করে, একটা ক্রিস্টাল লাইক স্ট্রাকচার থাকে, এই ক্রিস্টাল লাইক স্ট্রাকচারটা এনভায়রনমেন্টের থেকে যে পরিমাণ ফোর্স পাচ্ছে, সেই কারণে কি হয়, কিছুটা পরিমাণ স্কুইজ হয় বা স্ট্রেসড হয়, যার কারণে এই যে টোটাল চেঞ্জটা, কতটুকু স্কুইজ হলো, কতটুকু স্ট্রেসড হলো, কি পরিমাণ ফোর্স আসছে ওর উপর, এই টোটাল ডেটাটাকে একটা হচ্ছে ভোল্টেজে কনভার্ট করে এবং এই ভোল্টেজ সিগন্যালটাকে কাকে পাঠায়, মাইক্রো প্রসেসরকে পাঠায় বা মাইক্রো কন্ট্রোলারকে ও পাঠিয়ে দেয়। ঠিক আছে? ধরেন আমার মাইক্রো কন্ট্রোলারকে পাঠালো, এরপর মাইক্রো কন্ট্রোলার ডিসিশন মানে মেপে ঝেপে দেখে যে কতটুকু অ্যাঙ্গেলে এই সার্টেন অ্যামাউন্ট অফ ভোল্টেজের জন্য কতটুকু অ্যাঙ্গেল হতে পারে, কতটুকু ফাস্ট যেতে পারে, কোন ডিরেকশনে যেতে পারে। এটা কি পাইজো ইলেকট্রিক কম্পোনেন্টার হচ্ছে উম, কাহিনী। এখন আমরা ক্যাপাসিটেন্স যেই ক্যাপাসিটেন্সের যে মেকানিজম সেটা ইউজ করে আমার যে এক্সেলেরোমিটার গুলা তৈরি করা হয়ে থাকে সেটা সম্পর্কে একটু জানি। ক্যাপাসিটেন্স অ্যাক্সেলেরোমিটার সেন্সরস গুলা কি করে, ও হচ্ছে ক্যাপাসিটেন্স সেন্স করে বিটুইন দ্য মাইক্রো স্ট্রাকচার লোকেটেড নেক্সট টু দ্য ডিভাইস। আমাদের ক্যাপাসিট্যান্স অ্যাক্সিলোমিটার মিটারগুলোর মধ্যে মেইন একটা স্ট্রাকচার থাকে, মেইন ডিভাইস, এটার আশেপাশে ছোট 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 মাইক্রো স্ট্রাকচার থেকে থাকে, এটা ইলেকট্রনিক হতে পারে, মেটালিক হতে পারে মাইক্রো স্ট্রাকচার। এখন যদি কোনো একটা এক্সেলারেটিভ ফোর্স আমার এই মানে মেইন যে স্ট্রাকচারটা আছে অ্যাক্সেলেরোমিটার সেখানে যখন পড়ে, তখন কি করে, মেইন স্ট্রাকচারটা মুভ করে এবং এর আশেপাশের স্ট্রাকচারটার সাথে এটার কতটুকু ডিফারেন্স, কি পরিমাণে হচ্ছে নড়াচড়া করছে, এটার উপর ডিপেন্ড করে যেই পরিমাণ ক্যাপাসিটেন্স উৎপন্ন হচ্ছে বা যেই পরিমাণ ক্যাপাসিটেন্সটা চেঞ্জ হচ্ছে, সেই ক্যাপাসিটেন্সটা কি করে এক্সেলেরোমিটার কিসে ট্রান্সলেট করে, ভোল্টেজে ট্রান্সলেট করে এবং এটাকে কোথায় পাঠিয়ে দেয়, মাইক্রো কন্ট্রোলার বা মাইক্রো প্রসেসরে পাঠিয়ে দেয়। আমরা একটা ছবির মাধ্যমে এটা আরো বেশি ক্লিয়ার হতে পারি, যে এটা হচ্ছে কি, ধরেন একটা ক্যাপাসিটিভ এক্সেলেরোমিটারের মেইন ডিভাইস, দিস ওয়ান, এই মাঝখানেরটাকে আমি বলতেছি, এটা মেইন ডিভাইস। এটার কি হয়, একটা দুই পাশে মেটাল এই ধরনের একটা সাপোর্টের মাধ্যমে আবদ্ধ থাকে, এটার কিছু হচ্ছে গিয়ে ইয়েও থাকে, কি বলে, আম, দুই পাশ থেকে কিছু টিথস বের হয়। ঠিক আছে? এখন এই টিথ গুলার আশেপাশে কিছু মাইক্রো স্ট্রাকচার থেকে থাকে, এই যে আমরা দেখতে পাচ্ছি নীল রঙের, রাইট, ব্লু কালার বা পেস্ট কালার দিয়ে হচ্ছে কিছু মাইক্রো স্ট্রাকচার দেখা যাচ্ছে। মেইন ডিভাইসে যখন নড়াচড়া করে আগে পিছনে, তখন এই মাইক্রো স্ট্রাকচার গুলোর সাথে ওর কিছু না কিছু ঘর্ষণ হয়, কিছু না কিছু ঘর্ষণ হওয়ার কাছে এই এই পিকচারটা যদি আমরা দেখি, তাহলে কিছু পরিমাণ ইলেকট্রিসিটি উৎপন্ন হবে, চার্জের উৎপন্ন হবে, রাইট? সো এটা যখন কনস্ট্যান্ট বেগে হচ্ছে গিয়ে ঘুরতে থাকবে, তখন এটার ক্যাপাসিটেন্স এক ধরনের, যে C1 C2 দিয়ে দেখানো হয়েছে, যখন অনেক বেশি ফোর্স ও পাবে, তখন ওর ক্যাপাসিটেন্স অন্যরকম হয়ে থাকবে, রাইট? সো এই যে আমার মেইন স্ট্রাকচারটার সাথে, মেইন স্ট্রাকচার আশেপাশে যে হচ্ছে ছোট ছোট মাইক্রো স্ট্রাকচার আছে, এই মাইক্রো স্ট্রাকচারটার যে ক্যাপাসিটেন্সের একটা ডিফারেন্স আমরা পাই, আম, সেই ডিফারেন্সটাকে হচ্ছে কি ভোল্টেজে ইন্টারপ্রেট করা হয়, ভোল্টেজে ইন্টারপ্রেট করার পরে এটা মাইক্রো কন্ট্রোলার বা মাইক্রো প্রসেসরকে পাঠিয়ে দেওয়া হয়ে থাকে। সো দিস ইজ হাউ আ ক্যাপাসিটিভ accelerometer works, capacitance accelerometer works. তো দুটো পার্ট আমরা দেখেছি, একটা হচ্ছে গিয়ে পাইজোইলেকট্রিক কিভাবে কাজ করে, একটা হচ্ছে ক্যাপাসিটেন্স অ্যাক্সেলেরোমিটার কিভাবে কাজ করে। এই পিডিএফটা পড়লে আপনারা হচ্ছে একটু ক্লিয়ার হবেন। আচ্ছা, এখন একটু সামনে আসি। এর পরবর্তী সেন্সরটা হচ্ছে আমাদের জাইরো সেন্সর। জাইরো সেন্সর সম্পর্কে আমরা কম বেশি জানি। জাইরো সেন্সর কি করে, অ্যাঙ্গুলার ভ্যালোসিটি যখন বলা হবে, অ্যাঙ্গুলার ভ্যালোসিটি মেজার করতে হচ্ছে গিয়ে ও হেল্প করে। আর এটা আরেকটা ফোর্স এটার সাথে কাজ করে, সেটা হচ্ছে কোরিওলিস ফোর্স বলা হয় এটাকে। এই ফোর্সটা বেসিক্যালি আমরা যদি ফিজিক্সের ভাষায় এক্সপ্লেন করতে চাই, তাহলে
অনেক কিছু বলতে হয়, ইনার্শিয়া, মোমেন্ট অফ ইনার্শিয়া, তারপর ইনার্শিয়াল মুভমেন্ট, এগুলো অনেক কিছু চলে আসে। কিন্তু আমরা এটাকে আরেকটা এক্সাম্পলের মাধ্যমে একটু বুঝতে চাইতে পারি, যেটা হচ্ছে গিয়ে আমরা ঘড়িকে দেখি, রাইট? আমাদের পাশে যে অ্যানালগ ওয়াচেস গুলো আছে, মানে ওয়ালে লাগানো, সেগুলা কি করে হচ্ছে গিয়ে একটা যদি আমরা 12টা থেকে একটা, ধরেন আমরা নতুন ঘড়িটা কিনে আনলাম, কিনে আনার পরে হচ্ছে আমরা ওয়ালে লাগিয়েছি, এবং ঠিক রাত 12টার সময় যখন দুইটা কাটাই হচ্ছে 12তে আছে, দাঁড়িয়ে আছে, তখন সেখান থেকে আমি ঘড়িটাকে অন করলাম। তখন এই যে একটা রেফারেন্স পয়েন্ট থেকে আমার বা ঠিক 12টা থেকে রাত 12, আমি ঘড়িটা যখন নতুন কিনে এনেছি রাত 12টায় স্টার্ট করলাম, এই 12টা হচ্ছে আমার রেফারেন্স পয়েন্ট। রেফারেন্স পয়েন্ট থেকে কি হয়, আমার যে মিনিটের কাঁটাটা ব্যাস আস্তে 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 আহ, কি করে, ঘুরে ঘুরে হচ্ছে মানে রাইট সাইড থেকে রোটেটেড হয়ে আমাদের এইভাবে কি আসে, 12টার দিকে আবার ফিরে আসে, রাইট? আমি যদি 12টা বাজে এটা শেষ শুরু করি, মিনিটের কাঁটা এবং হচ্ছে ঘন্টার কাঁটাটা, তো এখান থেকে শুরু হয়ে কি করবে, আস্তে আস্তে রোটেটেড হয়ে আমার এই রেফারেন্স পয়েন্টে আবার ফিরে আসবে। এই যে একটা নির্দিষ্ট দিকে ও ঘুরে ঘুরে আসতেছে প্রত্যেকবার, ওর অ্যাঙ্গেলটা বারবার চেঞ্জ হচ্ছে না, এই যে অ্যাঙ্গেলটা চেঞ্জ হচ্ছে, নির্দিষ্ট গতিবেগে ফিরে আসতেছে, এইটা করাতে মানে যেই পরিমাণ ফোর্সটা কাজ হয়, মানে যেই ধরনের ফোর্সটা কাজ হয়, সেটাই বেসিক্যালি হচ্ছে আমার কোরিওলিস ফোর্স। ঠিক আছে, এটা আমরা একটা ঘড়িকে রেফারেন্স হিসেবে, দেয়াল ঘড়িকে রেফারেন্স হিসেবে ধরে বুঝতে পারি, ফিজিক্সের ভাষায় যদি অত কঠিন ভাবে নাও জানতে চাই। বাট ফর নাও, জাইরো সেন্সরস এর মধ্যে কি হয়, জাইরো সেন্সর আমাদের অ্যাঙ্গুলার ভেলোসিটি মেজার করতে হেল্প করে, এবং এটার মধ্যে কি ফোর্স কাজ করে, কোরিওলিস ফোর্স এই জিনিসটা করতে হেল্প করে থাকে। আচ্ছা, জাইরোস্কোপের মধ্যে হচ্ছে একটা সেন্সিং আর্ম থাকে, যেটার মধ্যে একটা স্টেটর থাকে, এবং দুই পাশে হচ্ছে কি থাকে, আমাদের ড্রাইভিং আর্ম থাকে। যখনই হচ্ছে কি আমার কোনো একটা মুভিং কার বা মুভিং কোনো একটা বস্তু, যেটা অ্যাঙ্গুলার ভেলোসিটি আমাদের দরকার, সেটা রোটেশন করা শুরু করে, তখন কি করে, আমাদের জাইরো সেন্সরটা আর দুই পাশে যে আর্মস গুলা থাকে, সেটা হচ্ছে সার্টেন একটা ভাইব্রেশন ক্রিয়েট হয়। কিসের কারণে হয়, কোরিওলিস ফোর্সের কারণে হয়, এবং এটা স্টেটর হচ্ছে রেকর্ড করে রাখে, এবং লেটার অন দেখা যায় আমাদের স্টেটর মানে যে সেন্সিং মোশনটা, সেন্সিং আর্মটা থাকে, সেটার মধ্যে কিছুটা হলেও একটা বেন্ডিং সিচুয়েশন আমরা লক্ষ্য করতে পারি। এই টোটাল যে যতগুলা ভাইব্রেশন হলো, যতগুলা হচ্ছে ফিজিক্যাল মুভমেন্টের কারণে চেঞ্জ হলো, সবগুলা কি ভোল্টেজ আকারে কনভার্ট করে কাকে দেওয়া হয়, মাইক্রোপ্রসেসর বা মাইক্রো কন্ট্রোলারকে। অ্যাগেইন এটাকে হচ্ছে ভোল্টেজ আকারে কনভার্ট করে দেওয়া হয় ভাইব্রেশনটাকে, ঠিক আছে? এবং মাইক্রো কন্ট্রোলার, মাইক্রো প্রসেসর এটাকে অ্যানালাইজ করে বের করে কতটুকু অ্যাঙ্গুলার ভেলোসিটি আছে। ওয়েল, এটা এভাবেই হচ্ছে আমাদের জাইরো সেন্সর কাজ করে থাকে। এখন আসি পরবর্তীতে আমাদের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আমাদের দুই ধরনের হয়ে থাকে, অপটিক্যাল এবং ক্যাপাসিটিভ, দুই ধরনের। অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটার কাজ খুবই সহজ। অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এর উপর হাত রাখার পর আমাদের আঙুলের দেখবেন কিছু উঁচা নিচা জায়গা আছে, সম্পূর্ণটা কিন্তু প্লেন না। এই উঁচা জায়গাগুলোকে বলি আমরা রিজেস, আর এই যে নিচু জায়গাগুলো, সেগুলো হচ্ছে কি আমার ভ্যালি। উঁচু জায়গাগুলো আমাদের রিচ, নিচু জায়গাগুলো আমাদের মানে এই জায়গাগুলো আমাদের ভ্যালি। তো যখনই আমরা একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের উপর হচ্ছে হাত রাখি, তখন এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা আমাদের এই রিচ আর ভ্যালির একটা প্যাটার্ন, ওর ভিতরে প্যাটার্নের ছবি ওর ভিতরে তুলে নেয়। কারণ একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হচ্ছে, যেহেতু অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের কথা বলছি, এটার ভিতরে হচ্ছে একটা ইমেজ সেন্সর থাকে, একটা লাইট সোর্স থাকে, ঠিক আছে? এই দুইটার থ্রুতেও কি করে, আমাদের যে ফিঙ্গারপ্রিন্টের রিচ আর ভ্যালির একটা ডিজিটাল ইমেজ ও নিজের মধ্যে ক্রিয়েট করে সেভ করে রাখে, ঠিক আছে? এখন রিজেস গুলাকে ও 1 হিসাবে সেভ করে, এবং ভ্যালি গুলাকে হচ্ছে 0 হিসাবে সেভ করে। আমার হাতে রিজ আর ভ্যালির প্যাটার্ন আপনার হাতে রিজ আর ভ্যালির প্যাটার্নের মতো হবে না। সো দেয়ার উইল বি অলওয়েজ ডিফারেন্স, কিছু না কিছু হলেও ডিফারেন্স আছে। সো এই প্যাটার্নটাকে কি করে, ও সেভ করে রেখে দেয় নিজের কাছে। পরবর্তীতে যখন হচ্ছে ওই মানুষটা আসলো, এসে হচ্ছে সেম মানুষটাই আবার ফিঙ্গারপ্রিন্ট সেন্সরে ক্লিক করলো, মানে হাত রাখলো, তখন কি হবে, তখন পূর্বের যে সেভ করা ইমেজটার সাথে মিলিয়ে দেখবে, যদি মিলে যায় তাহলে হচ্ছে গিয়ে আহ, উম, ধরেন আপনি একটা ডোর ওপেন করতে যাচ্ছেন, সেই ডোরটা ওপেন হবে, আদারওয়াইজ হবে না। সো এখানে একটা ড্রব্যাক হচ্ছে, ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা যেহেতু ইমেজ সেভ করে রাখে, তো এটার মধ্যে সিকিউরিটির একটা ইস্যু আছে, যে আপনার জাস্ট
ফিঙ্গারপ্রিন্টের ইমেজটা ওর কাছে নিয়ে আসলেই হবে, আর কিছু লাগবে না। যেমন আমরা আগে দেখছি যে মুভিতে বা সিরিজে যে কোথাও একজনের ফিঙ্গারপ্রিন্ট ফোন থেকে নিয়ে নিচ্ছে, বা হচ্ছে কোনো একটা অবজেক্ট একটা মানুষ টাচ করেছে, সেই অবজেক্ট থেকে ফিঙ্গারপ্রিন্টের যে প্যাটার্নটা সেটা নিয়ে হচ্ছে কোনো একটা সিকিউরিটি এই ডোর বা সিকিউরিটির ট্রেজার টাইপের কিছু একটা খুলে ফেলতেছে, রাইট? এখন এখানে একটা সিকিউরিটি ইস্যু আছে, কারণ জাস্ট ইমেজটার প্যাটার্নটা মিলাতে পারলেই হলো। এটার বেটারমেন্ট হিসাবে আছে হচ্ছে আমাদের ক্যাপাসিটিভ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ক্যাপাসিটিভ, অ্যাজ আই ওয়াজ সেইং, যে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থেকে বেটার হচ্ছে কি আমাদের ক্যাপাসিটিভ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। কেন? কারণ অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর একটা সিকিউরিটি ইস্যু আছে যে ইমেজের প্যাটার্নটা মিলাতে পারলেই হলো, কিন্তু ক্যাপাসিটিভ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এমন না। ক্যাপাসিটিভ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর গুলো একটু ডিফারেন্ট। এখানে অবশ্যই একটা হিউম্যান মানে যে কোনো একটা হিউম্যানের উপস্থিতি লাগবে, মানে যার ফিঙ্গারপ্রিন্ট আপনি সেন্স করাতে চাচ্ছেন তার উপস্থিতি অবশ্যই প্রয়োজন। কেন? ইট মেজার্স ইউর ফিঙ্গার বাই ইউজিং হিউম্যান কন্ডাক্টিভিটি, creating an electrostatic field and creating a digital image based on the electrostatic field. তো তিনটা জিনিস, আপনার হিউম্যান বডি কন্ডাক্টিভিটি লাগবে, দেন হচ্ছে এটা, কারণ এটার উপর বেস করে কি হয়, ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড জেনারেটেড হয়, অলসো এই ডিজিটাল ইমেজটাও আপনার মিলাতে পারতে হবে। এখন একটু যদি ডিটেইলসে দেখি, আমরা যদি প্রথমে কোনো মানুষকে নিয়ে আসি এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সরে তার ফিঙ্গারপ্রিন্টটা সেভ করে রাখতে চাই, সেক্ষেত্রে প্রথমে কি হয়, আম, আমাদের আঙুলের যে রিচ গুলা আছে সেই রিচ গুলার ক্যাপাসিটেন্স এর প্যাটার্নটা কে, শুধুমাত্র রিজের ক্যাপাসিটেন্সের প্যাটার্নটা কিন্তু না হয় ক্যাপাসিটেন্স ফিঙ্গারপ্রিন্ট সেন্সরে। রিজের, আমাদের আঙুলের রিচ গুলার ক্যাপাসিটেন্স এর প্যাটার্নটা কে স্টোর করে রাখবে, এটার মধ্যে একটা ক্যাপাসিটেন্স সার্কিট আছে সেটা। কিভাবে? একটা ক্যাপাসিটর অ্যারে সার্কিট হিসাবে হচ্ছে কি করে রাখবে, ডিটেলস স্টোর করে রাখবে। কিসের ডিটেলস স্টোর করে রাখবে? আমাদের রিজের যে ক্যাপাসিটেন্স গুলো সেগুলো, আর ভ্যালিড যে ক্যাপাসিটেন্স সেগুলো আনচেঞ্জ হিসেবে থাকবে। তারপর কি হয়, an operational amplifier integration circuit tracks these changes that can be recorded by an analog to digital converter. তো এই যে ক্যাপাসিটেন্স ও স্টোর করে রাখলো, এটা হচ্ছে একটা অপারেশনাল অ্যাম্পলিফায়ার ইন্টিগ্রেটর কি করবে, ট্র্যাক করবে, এবং এটাকে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টারে কনভার্ট করে এটার একটা ম্যাপ ও করে রাখবে। ঠিক আছে? এবং আরেকটা জিনিস বলেছিলাম যে হচ্ছে কি হিউম্যান বডি কন্ডাক্টিভিটি এখানে দরকার, কারণ একটা হিউম্যান, একটা প্রত্যেকটা মানুষের বডির এভারেজ যেই ক্যাপাসিটেন্স সেটা হচ্ছে হান্ড্রেডস অফ পিকোফ্যারাডস। সো এটা মোটামুটি একটা এভারেজ। সো আপনার যখনই একটা ইন পার্সন হিউম্যান আসতে হবে এবং তারই হচ্ছে আঙুলটা এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের উপরে রাখতে হবে, সো দ্যাট ইট ক্যান মেজার দ্য এভারেজ বডি ক্যাপাসিটেন্স, অলসো প্যাটার্নটা কিভাবে কি সেভ করে রেখেছিল সেটাও যাতে ও হচ্ছে মিলাতে পারে। সো এই দুটো জিনিস হচ্ছে চেক করে দেখে ক্যাপাসিটেন্স ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ওয়ান্স ইট ম্যাচেস অল ম্যাচেস দ্য এভারেজ, মানে রেকর্ডেড এভারেজ, অলসো হচ্ছে গিয়ে মানুষটার ফিঙ্গারপ্রিন্টের যে প্যাটার্ন ক্যাপাসিটি, সেটা হচ্ছে গিয়ে ও মিলা, একবার যদি মিলে তখনই হচ্ছে গিয়ে আমার মাইক্রোপ্রসেসর বা মাইক্রো কন্ট্রোলারকে ডিজায়ার্ড সিগন্যাল ও পাঠাবে। আচ্ছা, এখন লাইডারে আসি। লাইডার কিভাবে কাজ করে? লাইডার হচ্ছে গিয়ে আমরা জানি অনেকগুলো লেজার বিম থ্রো করে। আমরা কোনো অবজেক্টের একটা 3D ম্যাপিং, কমপ্লেক্স ম্যাপিং করতে আমরা লাইডার ইউজ করি। সো লাইডার ইনস্ট্রুমেন্ট গুলো কি করে থাকে, লাইডার আমরা কিছু পরিমাণে লেজার লাইট হচ্ছে কি যে অবজেক্টে, ও যে অবজেক্টের 3D ম্যাপিং করতে চায় সেই অবজেক্টে থ্রো করে, এবং ওই অবজেক্টে বাউন্স ব্যাক করে হচ্ছে গিয়ে আবার লাইডারের কাছে তথ্যগুলো ফিরে আসে, রাইট? এবং ও কি করতে থাকে, সাথে সাথে একটা 3D কমপ্লেক্স ম্যাপিং এটার বানাতে থাকে। আচ্ছা, এভাবে এটা হচ্ছে খুব বেসিক ওয়ার্কিং মেকানিজম অফ লাইডার। ওয়াটার লেভেল সেন্সরের কাছে যদি আসি, তাহলে ওয়াটার লেভেল সেন্সর হচ্ছে ক্যাপাসিটেন্সের উপর বেস করে কাজ করে। এটার ওয়াটার লেভেল সেন্সরের মধ্যে দুইটা ইলেকট্রোড থাকে। আমরা জানি যখন ওয়াটার লেভেল বেশি থাকবে কোনো জায়গার, তখন সেই ফ্লুইডটার মধ্যে ক্যাপাসিটেন্স বা চার্জের পরিমাণ বেশি। আর যখন কোনো একটা ফ্লুইড হচ্ছে গিয়ে মানে কম, বা ওয়াটার লেভেল যখন কম থাকে তখন ফ্লুইডটার মধ্যে চার্জের পরিমাণ কম। মোটামুটি এটাই হচ্ছে ওর বেসিক প্রিন্সিপাল, এভাবে হচ্ছে ওয়াটার লেভেল সেন্সর কাজ করে। সো এইটা হচ্ছে এখানে আমাদের সেন্সরস এর পার্ট 2 এর লেকচার শেষ।
সো আপনারা অবশ্যই পুরা পিডিএফটা থরলি পড়বেন, সবকিছু আছে এখানে ডিটেলসে। মানে যেহেতু এক্সাম সামনে, এক্সামে লিখতে হবে, সো মেক শিওর ইউ গাইজ আর রাইটিং দ্য অ্যাকুরেট ইনফরমেশন, ইনফরমেটিভ যাতে হয় আপনাদের অ্যান্সারগুলো, এই আর কি। আচ্ছা, সো দ্যাটস ইট, থ্যাংক ইউ সো মাচ।